আমার প্রিয় শিক্ষার্থীরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি গত কয়েকদিন ধরে তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ে 3.5 নিয়ে আলোচনা করছি, যে আমরা সূত্র, উৎপাদকে বিশ্লেষণ কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করি সেটা শিখছি। ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন তোমাদের আজকে আমি ওই চ্যাপ্টারের উপর একটা সৃজনশীল দিব, একটু কষ্ট করে লিখে নাও। উদ্দীপকটা এমন: রীতা স্কুল থেকে উপবৃত্তি বাবদ 6400 রীতা স্কুল থেকে উপবৃত্তি বাবদ 6400 এবং তার ভাই রাফি বৃত্তি বাবদ কিছু টাকা পেল। রীতা পেল 6400, তার ভাই রাফি বৃত্তি বাবদ কিছু টাকা পেল। টাকার পরিমাণটা বলা নেই উদ্দীপকে। তারা উভয়ই 5% হার মুনাফায় তাদের প্রাপ্ত টাকা, দুজন যে টাকা পেল, রীতা পেল 6400 আর রাফি কিছু টাকা পেল, টাকার পরিমাণটা বলা নেই, দুইজনই সেই টাকাটা 5% হার মুনাফায় একই ব্যাংকে 2 বছরের জন্য জমা রাখলো। একই ব্যাংকে সেই টাকাটা 2 বছরের জন্য জমা রাখলো। কতে প্রশ্ন করা হয়েছে, সরল মুনাফায় রীতা কত টাকা মুনাফা পেল? সরল মুনাফায় রীতা কত টাকা মুনাফা পেল, অর্থাৎ এই যে টাকাটা রেখে আসছে সে কত টাকা পাবে সরল মুনাফায়। আচ্ছা, খ নম্বর প্রশ্ন করা হয়েছে, চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হলে রীতা কত টাকা বেশি পেত? আমরা সবাই জানি সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা একটু বেশি আসে, একটু না, ভালোই বেশি আসে। যখন টাকার পরিমাণটা বেশি হয় তখন মুনাফাটাও অনেক বেশি হয়। আচ্ছা, এখন চক্রবৃদ্ধি হারে প্রশ্ন করা হয়েছে, বিনিয়োগ করা হলে রীতা কত টাকা বেশি পেত? আচ্ছা, গ নাম্বার বলা হয়েছে, রাফির টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 5 টাকা হলে রাফি কত টাকা বৃত্তি পেয়েছিল? গ নম্বর প্রশ্ন, রাফির টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 5 টাকা হলে রাফি কত টাকা বৃত্তি পেয়েছিল? তো চলো আমরা করি নাকি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, সরল মুনাফায় রীতা কত টাকা মুনাফা পেল? আচ্ছা, কি কি দেওয়া আছে আগে দেখি। ক নম্বরে দেয়া আছে আসল P ইকুয়াল টু কত, 6400 টাকা। ব্যাংকে কত পার্সেন্ট হারে রেখেছে? 5% হারে রেখেছে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে কি লিখবো? মুনাফার হার আর ইকুয়াল টু 5%। 5% কে ভাঙবো 5/100, তার মানে 0.05 টাকা। আর ওইদিকে সময়কে আমরা জানি n দিয়ে প্রকাশ করা হয়, 2 বছর। প্রশ্ন করা হয়েছে সরল মুনাফায় কত পেত? তাহলে সরল মুনাফা আমরা জানি, সরল মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। কেন সরল মুনাফার আয় দিয়ে প্রকাশ করা হয়? মুনাফা থেকে ইন্টারেস্ট, এই জন্য মুনাফাটা ইন্টারেস্ট, এই জন্য আয় দিয়ে প্রকাশ করা হচ্ছে। PNR বা PRN যে যাই বলো, তাহলে সুন্দর করে বসিয়ে দিব। ক্যালকুলেটর নিব, সবার কাছে ক্যালকুলেটর আছে আশা করি, তাই না? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে 640 টাকা। ক্যালকুলেটর প্রেস করব। তাহলে 2 বছর পরে
2 বছর পরে, ওরা তো ব্যাংকে 2 বছরের জন্য রেখেছিল টাকাটা, 2 বছর পরে ওই 6400 টাকা তো পাবেই, সাথে আরো 640 টাকা পাবে, অর্থাৎ 6400 এর সাথে আরো 640, অর্থাৎ 6400 সাথে 640 টাকা সরল মুনাফা বাবদ সে পাবে। তাহলে সুন্দর করে উত্তর লিখব। সুতরাং সরল মুনাফায় রিতা 640 টাকা মুনাফা পেল। আচ্ছা, খ নম্বরে প্রশ্ন করা হয়েছিল চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হলে রিতা কত টাকা বেশি পেত। আচ্ছা, তাহলে কতে আমরা কি পেলাম? সরল মুনাফায় মুনাফাটা পেলাম হচ্ছে 640 টাকা, ওটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন চক্রবৃদ্ধি হারে আমরা কি বের করব? মুনাফা বের করব। তার আগে আমরা মূলধন বের করে নিই, চক্রবৃদ্ধি মূলধনটাকে বের করে নিই, ঠিক আছে। কি কি দেয়া আছে লিখি। খ দেয়া আছে আসল P equal to বছর, আর মুনাফার হার 5%, that means 5/100, 0.05। এখন আমি এখান থেকে চক্রবৃদ্ধি মূলধন বের করব। চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? সি দিয়ে, কম্পাউন্ড প্রিন্সিপাল। ওখান থেকে আমরা সি দিয়ে প্রকাশ করি, কম্পাউন্ড যেহেতু, এই জন্য। আচ্ছা, সি ইকুয়াল টু এন। পি হচ্ছে 6400, 1 প্লাস 0.05, 1.05 হোল স্কোয়ার। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে দেখো, এটার অ্যান্সার আসবে 7056 টাকা। 7056 টাকা। তাহলে দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আসতেছে 7056 টাকা। এখনই আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা মুখস্থ করে ফেলি। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি পেলাম 7056 মাইনাস পি হচ্ছে 6400 টাকা। তাহলে 566, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি 656 টাকা। আচ্ছা, তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছিল চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হলে রিতা কত টাকা বেশি পেত, তাই না? আচ্ছা,
রিতা পেত 640 টাকা, তাহলে চক্র বৃদ্ধি হারে রিতা বেশি পেত -640 টাকা, 61। অর্থাৎ সরল মুনাফা থেকে যদি চক্রবৃদ্ধি মুনাফা হতো তাহলে বেশি পেত। কত টাকা বেশি পেত? 16 টাকা বেশি পেত চক্রবৃদ্ধি হারে যদি হতো। সরল মুনাফায় পেয়েছিল 640 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফায় পেয়েছে 656 টাকা। ওটা থেকে যদি 640 বিয়োগ দেওয়া যায় তাহলে কত টাকা বেশি সেটা বের হয়ে যায়, অর্থাৎ 16 টাকা বেশি পেত। গতে বলা হয়েছে রাফির টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 5 টাকা হলে রাফি কত টাকা বৃত্তি পেয়েছিল। আচ্ছা, তো তারা দুইজনই টাকা রেখেছিল 5% হারে, সেটা 2 বছরের জন্য, ঠিক না? আচ্ছা, তাহলে আমি ধরে নিই রাফি কত টাকা বৃত্তি পেয়েছিল সেটা আমরা ধরে নিই, অর্থাৎ রাফির মূলধনটা ধরে নিই। ঠিক আছে, গ নাম্বার, মনে করি রাফির মূলধন x টাকা, সময় নিয়েছিল 2 বছর, মুনাফার হার r equal to 5%, 5/100, কাটাকাটি গেলে হয় 1/20 টাকা। সরল মুনাফা I equal to PNR, এখানে P বলতে আমরা x ধরেছি, x into 2 into কাটাকাটি গেলে থাকে x/10 টাকা। সরল মুনাফা আসছে x/10 টাকা। আর এবার বের করব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। লিখব চক্র বৃদ্ধি মূলধন C equal to P 1 plus R whole to the power n, এখানে P বলতে x, R বলতে 1/20, n বলতে 2। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 400 আর এখানে 21 হয় 441, that means 441x divided by 400। আমি এটা পেলাম চক্রবৃদ্ধি মূলধন। এখন বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। এখন বের করব চক্রবৃদ্ধি মুনাফা C minus P। C হচ্ছে পেলাম 441x divided by 400 minus x। তাহলে আমি এটাকে যদি
করি তাহলে উপরে হয় 41x, নিচে থাকে 400। উপরে হচ্ছে 41x, নিচে থাকছে 400। এখন বলেছে গ নাম্বারে প্রশ্ন করেছিল রাফির টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 5 টাকা হলে রাফি কত টাকা বৃদ্ধি পেয়েছিল। রাফির টাকাটা আমরা x ধরে নিয়েছিলাম, অর্থাৎ x এর ভ্যালু বের করলেই হয়ে গেল। আমরা সবাই জানি চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বড় হয়, অর্থাৎ এখানে যেহেতু পার্থক্য বলেছে অনেক সময় কনফিউজড হয়ে যাও যে সরল মুনাফা আগে লিখবা না চক্রবৃদ্ধি মুনাফা আগে লিখবা। সবসময় মনে রাখবে চক্রবৃদ্ধি মুনাফা আগে লিখতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা আগে লিখব, তারপরে আমরা সরল মুনাফা লিখব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম, কত পেলাম 40, প্রশ্ন মতে 41x divided by 400 minus x by 10। বলেছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য বলেছে 5 টাকা। এখান থেকে আমি ক্যালকুলেশন করে কার ভ্যালু বের করব, x এর ভ্যালু, তাই না? 41x 10 দিয়ে যদি রেকর্ড করি 40x ইকুয়াল টু 5। তাহলে উপরে থাকছে x, এখানে হচ্ছে, সুতরাং x ইকুয়াল টু 2000 টাকা। আমি ধরেছিলাম রাফি কি ধরেছিলাম, কত টাকা বৃদ্ধি পেয়েছিল, ধরেছিলাম x। তাহলে ওখান থেকে আমার x এর ভ্যালু আসতেছে 2000 টাকা, ঠিক না? আচ্ছা, 41p ডিভাইডেড বাই 400, 41x ডিভাইডেড বাই 400। এখানে তোমরা x এর জায়গায় যদি তোমরা মূলধন p ধরতে চাও ধরতে পারো, সমস্যা নেই, যেটা ভালো লাগে। তোমরা যদি p ধরতে চাও ধরতে পারো, তোমরা যদি x ধরতে চাও ধরতে পারো, ঠিক আছে? আমি x ধরে নিয়েছি, আমার মতন যে x ধরতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের 3.5-এরও একটা সৃজনশীল দেখা হয়ে গেল। আমরা সুন্দর করে 5টা চ্যাপ্টার শিখেছি। তোমরা সবাই বাসায় এই 5টা চ্যাপ্টারের বইয়ে যা আছে, যে ম্যাথগুলো আছে, সেগুলো একটু কষ্ট করে হলেও নোট করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, নোট করা হয়ে গেলে অবশ্যই সংরক্ষণ করবে। যখন স্কুল খুলবে তখন আমি চেক করব, আমি দেখতে চাইবো, তখন কিন্তু আমাকে সবার দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আমরা 3.5-এ তাহলে কি শিখলাম বলতো? বাস্তব জীবনে এই সূত্র, এই মিডল টার্ম, এই উৎপাদকী বিশ্লেষণ, তারপর হচ্ছে সূত্রের প্রয়োগ, এগুলো কোথায় হচ্ছে সেগুলো আমরা জানতে পারলাম, ঠিক না? আচ্ছা, তোমাদের বইয়ে অনেকগুলো সৃজনশীল আছে, তোমরা একটু চেষ্টা করবে করার। যেটাতে প্রবলেম হবে আমি বারবার বলছি আমাকে দেখাবে, চেষ্টা করবে আমাকে একটু কোশ্চেনটা লিখে কমেন্টসে অথবা মেসেঞ্জারে পাঠাতে পারো। হ্যাঁ, লিখে জানাবে। আমি চেষ্টা করছি সবার উত্তর দেওয়ার, ঠিক আছে? চেষ্টা করে যাচ্ছি, আমি যতটুকু পারি উত্তর দেওয়ার সে ততটুকুই দিতে চেষ্টা করছি। তারপরও যদি আমি যদি না দেখে থাকি, মিস করে যাই, তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও যে ম্যাডাম আপনি এটা ভুলে গেছেন। একটা SMS পাঠিয়ে দিও যে এটা একটু সলভ করে দেন, আবার একটু পাঠিয়ে দিও কষ্ট করে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ব্যস্ত থাকি, আবার মোবাইলটা ভালো মতো চেক করতেও পারি না, আবার অনেক সময় হয়ে যায় যে চলে যায়, মানে নোটিফিকেশনটা ভালো মতো থাকে না, খেয়াল করতে পারি না। হ্যাঁ, তোমরা একটু মনে কষ্ট নিও না, তোমরা একটু কষ্ট করে আমাকে কি করবে, আবার একটু জানাবে যে ম্যাডাম আমাকে এই অঙ্কটা আরেকবার একটু করে দেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।